একদিকে যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে গাফিলতির অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে চরম হুঁশিয়ারি, এবং অন্যদিকে আপনার শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে জানালেন ভুয়ো ভোট, ছাপ্পা ভোট এবং জালিয়াতি ভোটের বিরুদ্ধে ওনার দলের 4 জন প্রার্থী, মানে ভারতীয় জনতা পার্টির 4 জন প্রার্থী আপনার এই সমস্ত ভোট প্রক্রিয়াকে ওই 4টি কেন্দ্রে, তাদের নিজ নিজ কেন্দ্রে এই সমস্ত ভোট প্রক্রিয়াকে বাতিল করার দাবিতে এবং সিবিআই তদন্তের দাবিতে আপনার মহামান্য কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং কোর্টে পিটিশন ফাইল করছেন, ইলেকশন পিটিশন ফাইল করছেন। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা আপনারা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেখছেন। এর আগে আপনারা দেখেছেন এই কেসের যিনি আইও ছিলেন, সেই আইও মিথিলেশ মিশ্রাকে আপনার কোর্ট অনেক রকম ধমক চমক দিয়েছে, মানে কোর্টে ওনাকে ভৎসনার মুখে পড়তে হয়েছে। এবং গতকালকে আমরা যেটা দেখলাম যে কোর্টে আপনার মাননীয় বিচারপতি বিচারপতি অমৃতা সিনহা আপনার যে ইডির যিনি আইনজীবী ছিলেন ওনাকে বেশ কড়া ভাষায় কিন্তু কথা বলতে শোনা গেছে। কড়া ভাষায় ওনাকেও ভৎসনার মুখে পড়তে হয়েছে, মানে ইডির আইনজীবীদেরকে। তো মহামান্য আদালতে বিচারপতি অমৃতা সিনহা গতকালকে ওনাকে উদ্দেশ্য করে, মানে ওনাকে আর কি জানিয়েছেন ইডির আইনজীবীকে, আপনারা জেনে রাখুন যে এই মামলা কিন্তু কোর্টের নজরদারিতে হচ্ছে, সুতরাং এই মামলায় কিন্তু কোনো রকম তদন্তে গাফিলতি আমরা কিন্তু বরদাস্ত করব না। কেননা আমাদের কাছে ইতিমধ্যে, যেহেতু কোর্টের নজরদারিতে এই তদন্ত হচ্ছে, ইতিমধ্যেই আমাদের কাছে বিশ্বস্ত সূত্র থেকে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। সেই তথ্যের উপরে ভিত্তি করেই আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এই তদন্তে, মানে এই আপনার নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত ইডি করছেন এবং সিবিআই করছেন, এই তদন্তে কিন্তু বেশ গাফিলতি কিন্তু আমাদের নজরে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু ইডির যিনি আইনজীবী ছিলেন তাকে কিন্তু এই বিষয়ে কিন্তু একদম কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে আপনারা যদি এই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন না করতে পারেন তাহলে কোর্ট কিন্তু আগামী দিনে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। কেননা এতদিন হয়ে গেল, তারপরেও আপনাদের তরফে কিন্তু সেইভাবে তদন্তে গতি আপনারা কিন্তু বাড়াতে পারেননি, তদন্তে কোনো প্রকার গতি আপনারা কিন্তু আনতে পারেননি। তাই আমরা বারবার করে বলছি এই বিষয়টা নিয়ে তদন্তটা ঠিকভাবে করুন। কেননা বহু মানুষ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার দিকে চেয়ে আছে এবং তারা কিন্তু বিচারের অপেক্ষায় বসে আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের তদন্তকারী অফিসাররা যদি এইভাবে তদন্ত করতে থাকে তাহলে তো এই তদন্ত জীবনে শেষ হবে না। আমরা দেখেছি যে আপনাদের অনীহা আছে এই মামলায় তদন্ত করতে, আপনারা সবাইকে জেরা করছেন না। তো এর উত্তরে আপনার আইনজীবী যিনি ছিলেন কোর্টে তিনি বলেন যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজন অভিযুক্তকে আদালত কিন্তু রক্ষা কবচ দিয়ে রেখেছে, তার জন্য কিন্তু আমরা তাদেরকে ডেকে ঠিক মতন জেরা করতে পারছি না। তার উত্তরে বিচারপতি বলেন যে রক্ষা কবচ দেওয়া আছে ঠিকই, কিন্তু তাদেরকে ডেকে জেরা করতে কে বারণ করেছে? জেরায় তো কোনো বাধা নেই। হ্যাঁ, রক্ষা কবচ দেওয়া আছে ঠিকই, কিন্তু জেরায় কিন্তু কোনোরূপ বাধা নেই। তাই আপনারা তাদেরকে ডেকে জেরা করতেই পারেন। এবং লিপস অ্যান্ড বাউন্সের যে 250 কোটি টাকার যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেটাও কিন্তু মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা সেটাও কিন্তু সবার সামনে আনেন। উনি সবার সামনে এই বিষয়টি এনে বলেন যে এ থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে 250 কোটি টাকার সম্পত্তি যে বাজেয়াপ্ত হয়েছে
সেটা কিন্তু এখনও দখলমুক্ত হয়নি, সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ ডিমান্ড করেনি। তার মানেই এটা পরিষ্কার, এটা প্রমাণিত যে এই যে আপনার যে 250 কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, এটা যেই কোম্পানির থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সেই কোম্পানির এই সম্পত্তি উৎস কোথায় সেটা তারা দেখাতে পারছে না। এবং এই সম্পত্তি তারা যদি দাবি করে নিজেদের, তাহলে তাদেরকে তাদের এই সম্পত্তির উৎস দেখাতে হবে। এবং এই কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স নামে যেই কোম্পানিটি আছে, সেই কোম্পানির আয়ের উৎস কী সেই হিসেবেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। না দিতে পারছেন ইডির আইনজীবীরা, আর না দিতে পারছেন লিপস অ্যান্ড বাউন্সের কেউ, কোনো ডিরেক্টর। তো সেই জায়গায় দাঁড়িয়েই মাননীয় অমৃতা সিনহা গতকালকে আর কি কড়া ভাষায় ইডির আইনজীবীকে জানিয়ে দিয়েছেন, আপনারা ঠিকঠাকভাবে এটা কিন্তু কোর্টের নজরদারিতে হচ্ছেন। উনি বারবার করিয়ে এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে কোর্টের নজরদারিতে এই তদন্ত প্রক্রিয়া চলছে, সুতরাং এইখানে কিন্তু কোনো রকম গাফিলতি কোর্ট বরদাস্ত করবে না। উনি আরও বলেছেন, বিচারপতি অমৃতা সিনহা আরও বলেছেন যে এই কেসে আমরা দেখেছি একমাত্র কালীঘাটের কাকু নামে যিনি পরিচিত, সেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র মহাশয়কে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে। উনি একা তো এই কোম্পানির ডিরেক্টর ছিলেন না, উনি একজন প্রাক্তন ডিরেক্টর। কিন্তু এই কোম্পানির আরও অনেক প্রাক্তন ডিরেক্টর আছেন এবং বর্তমানেও অনেক ডিরেক্টর আছেন। তাদেরকে কেন আপনারা জিজ্ঞাসাবাদ করছেন না? তাদেরকে কেন আপনারা জেরা করে জিজ্ঞাসা করছেন না যে এই কোম্পানির আয়ের উৎসটা কি? এই কোম্পানির যে এত সম্পত্তি, সেই সম্পত্তির উৎসটা কোথায়? আপনারা তাদেরকে কেন জেরা করছেন না? যদি সুজয় কৃষ্ণ ভদ্রকে, প্রাক্তন ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা যায় এবং উনি এখনও বেলে মুক্ত হননি, উনি জেলেই আছেন, তাহলে বাকি ডিরেক্টরদেরকে কেন গ্রেপ্তার করা যাবে না? এই প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহা করেন। পাশাপাশি উনি এও বলেন যে গত সেপ্টেম্বর মাসে আমরা রাজ্যকে বলেছিলাম, মানে পশ্চিমবঙ্গ রাজ্যকে বলেছিলাম যে এই মামলায় রিপোর্ট পেশ করতে। রাজ্য কিন্তু এখনও সেই রিপোর্ট পেশ করে উঠতে পারেনি। আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখছি, এটা কিন্তু বিচারপতি মনে করিয়ে দিতে ভোলেননি। আগামী 30 তারিখ এই মামলার পরবর্তী শুনানি, তাই আমরা অধীর আগ্রহে থাকব যে 30শে জুলাই মাননীয় বিচারপতি আবার কি রায় দেন। এবং গতকাল শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে আপনার সরাসরি জানিয়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির 4জন প্রার্থী, 4টি কেন্দ্রের 4জন প্রার্থী আপনার তৃণমূলের ছাপ্পা ভোট এবং ওই 4টি কেন্দ্রের তাদের নিজ নিজ কেন্দ্রে, ওই 4জন প্রার্থীর তাদের নিজ নিজ কেন্দ্রে সমস্ত ভোট প্রক্রিয়াকরণকে বাতিল করবার দাবিতে এবং সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে আপনার ইলেকশন পিটিশন ফাইল করছে। প্রথম নামটাই আপনার হিরণময় চ্যাটার্জি। উনি শুভেন্দু অধিকারী বলেছেন গতকালকে যে হিরণ চ্যাটার্জি আপনার ঘাটাল লোকসভা কেন্দ্রে অন্তর্গত যে 2টি বিধানসভা আছে, কেশপুর এবং সবং, সেখানে নাকি প্রচুর ছাপ্পা ভোট হয়েছে, প্রচুর ভোট লুট হয়েছে, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সেই সব তথ্যগুলো, সিসিটিভি ফুটেজগুলো উনি নাকি জোগাড় করেছেন, উনি কালেক্ট করেছেন। সেই সব তথ্যগুলোকে হাতিয়ার করেই উনি আগামীতে, মানে উনি যেটা শুভেন্দুবাবু জানালেন যে আগামী সোমবার দিন কোর্ট বন্ধ, তাই মঙ্গল অথবা বুধবার দিনই কিন্তু আপনার কোর্টে এই ইলেকশন পিটিশনটা ফাইল করবেন। তারপর আপনার বসিরহাটের রেখাপাত্র মহাশয়ও আপনার অনেক তথ্য সংগ্রহ করেছেন, ফুটেজ কালেক্ট করেছেন। আপনার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজগুলো কালেক্ট করেছেন, সেই ফুটেজগুলো কালেক্ট করে উনি জমা দেবেন। এবং পাশাপাশি আপনার হাজি নুরুলের আপনার যে আর কি নমিনেশন, সেই নমিনেশন বাতিলের দাবিতে উনি ইলেকশন পিটিশন ফাইল করবেন। কেননা আপনার দেবাশিস ধরের নমিনেশন যেই কারণে বাতিল হয়েছিল, সেই কারণেই আপনার হাজি নুরুলের কিন্তু নমিনেশন বাতিল হওয়া উচিত। কিন্তু আমরা দেখেছি
যেই নিয়ম দেখিয়ে দেবাশিস ধরের পিটিশনটা বাতিল করা হয়েছে, কিন্তু হাজী নুরুলের পিটিশন বাতিল করা হয়নি। আমরা জানি যেই নিয়মটা, সেটা হলো আপনার নমিনেশন ফাইল করার আগে আপনার এনওসি সাবমিট করতে হয়, যেটা দেবাশিস বাবু করেননি, দেবাশিস ধরবাবু করেননি, তার জন্য ওনার নমিনেশন প্রক্রিয়াটা বাতিল হয়েছিল। কিন্তু সেই একই অভিযোগে, সেই একই অপরাধ করার পরেও, আপনার এনওসি না দেওয়ার পরেও আপনার হাজী নুরুলের কিন্তু নমিনেশন বাতিল হয়নি। তাই এই সমস্ত দাবি নিয়ে আপনার রেখাপাত্র মহাশয় আপনার কোর্টে কিন্তু ইলেকশন পিটিশন ফাইল করছেন। এবং আরও একজন ডায়মন্ড হারবারের আমাদের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, মানে ববি দাস, উনিও আপনার সেই একই দাবিতে আপনার ওই যে ডায়মন্ড হারবারে আপনারা দেখেছেন না, যে 7 লাখের উপরে ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে, 7 লাখের মার্জিন উপরে, মানে উনি নিজের রেকর্ড নাকি নিজে ভেঙে দিয়েছেন। তা সেটা কিভাবে ভেঙেছেন সেটা যদি আপনারা জানেন তো আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে ভোটই হতে দেয়নি, সেখানে সাধারণ মানুষকে ভোটই দিতে দেয়নি। আপনার যারা ভোট দিতে গেছিল তাদেরকে সবাইকেই আর কি দলে দলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি পাঠিয়ে দিয়ে আপনার ওই আর কি মহিলারা যেইভাবে নেল পলিশ পরে না, সেরকমভাবে ওই যে আপনার ভোটের যে কালিগুলো আছে ছেলে খেলা হয়েছে। ওই ভোটের কালিগুলোকে দিয়ে আপনার মহিলারা আপনার পুরুষদের হাতে নেল পালিশ পরিয়েছে, আর আপনার পুরুষেরা মহিলাদের হাতে নেল পালিশ পরিয়ে আপনার ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার একজনই একাধিকবার ভোট দিয়ে গেছে। এইভাবে আর কি সাধারণ মানুষের ভোট লুট করা হয়েছে, শুধু ডায়মন্ড হারবার নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। আর তারপরেও এই ভোট লুটের পরেও আপনার ভারতীয় জনতা পার্টি একটা এই ধরনের ফলাফল করতে পেরেছে। এই এত লুট, এত সন্ত্রাসের পরেও ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ধরনের একটা অভূতপূর্ব ফলাফল করেছে। আমি তো বলবো এটা অভূতপূর্ব ফলাফল ভারতীয় জনতা পার্টির জন্য, কেননা যেইভাবে সন্ত্রাস হয়েছে এই পশ্চিমবাংলায়, তাতে করে এটা ভারতীয় জনতা পার্টির কাছে একটা সাফল্য, একটা অভূতপূর্ব সাফল্য। তাই ববি দাসও আপনার অনেক ফুটেজ, মানে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে উনিও আপনার এই ভোট প্রক্রিয়াটা বাতিল করবার দাবিতে এবং সিবিআই তদন্তের দাবিতে উনিও আপনার হাইকোর্টে পিটিশন ফাইল করছেন। এবং অশোক কান্ডারি উনিও এই একই দাবিতে, উনিও এই সিসিটিভি ফুটেজের কে তথ্য হিসেবে সামনে ধরে উনিও এই আর কি সমস্ত ভোট প্রক্রিয়াকরণকে বাতিল করবার দাবিতেও উনিও আপনার কোর্টে ইলেকশন পিটিশন ফাইল করছেন। আর শুভেন্দু অধিকারী যেটা বললেন, এই পর্যন্ত বলার পরে উনি বললেন যে উনি আগামীকালকে উনি কুচবিহারে যাচ্ছেন, নিশীথ প্রামাণিকের সাথে যোগাযোগ করবেন। সেখানে নিশীথ প্রামাণিকের সাথে যোগাযোগ করে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করবেন সেটা আগামী শনিবারের মধ্যে সংবাদ মাধ্যমের কাছে উনি জানাবেন, শুভেন্দুবাবু বললেন। কেননা নিশীথ প্রামাণিক কুচবিহার লোকসভা কেন্দ্রে 18 রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন, 18 রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন। তারপরে 19 এবং 20 রাউন্ডে নিশীথ প্রামাণিককে হারিয়ে দেওয়া হয়েছে। কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে? 19 এবং 20 রাউন্ডের ভোট গণনায় দেখা গেছে যে ওই যে আপনার ইলেকশনের দিন, মানে ভোটের দিন, আপনার ইলেকশন এজেন্টরা থাকেন। আপনার ভোটের দিন আপনার ভোট গ্রহণ কেন্দ্রে ইলেকশন এজেন্টরা থাকেন। সেখানে ইলেকশন এজেন্টরা আপনার 17C ফর্ম কিন্তু আপনার প্রিসাইডিং অফিসারের থেকে পান, এবং তাতে সেই 17C ফর্মের মধ্যে কিন্তু সমস্ত তথ্য লেখা থাকে। ইভিএম এর নম্বর লেখা থাকে, আপনার পিঙ্ক পেপার সিল নাম্বার লেখা থাকে, এবং প্রত্যেকটা দলের যারা এজেন্ট তাদের সই করা থাকে সেই 17C ফর্মে। কিন্তু সেই 17C ফর্মের সাথে আপনার 18-17 রাউন্ডের ভোট ইভিএমের যে নাম্বার, সেই নাম্বার কিন্তু 17C নাম্বারের সাথে মেলেনি। এবং এই নিয়ে আপনার ওই যে আপনার ভোট গণনা কেন্দ্রে দুজন এজেন্ট, ভারতীয় জনতা পার্টির দুজন এজেন্ট এর প্রতিবাদ করাতে তাদের কি ফল হয়েছে জানেন? তাদের আপনার খুব চরম মূল্য চোকাতে হয়েছে। এর জন্য চরম মূল্য চোকাতে হয়েছে। জেলা শাসকের বলাতে আপনার স্থানীয় প্রশাসন সেই দুজন আপনার ভারতীয় জনতা পার্টির আপনার কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করে নেয়, সেই দুজন ভারতীয় জনতা পার্টির এজেন্টকে। এবং
5 দিন তারা জেল খেটেছেন। 5 দিন জেল খেটে তারা গত পরশুদিন আপনার বেলে মুক্ত হয়েছে, জামিনে মুক্ত হয়েছে। এই পশ্চিমবঙ্গের অবস্থা ভেবে দেখুন, এই পশ্চিমবঙ্গের অবস্থা। এটা কিন্তু একদম সরাসরি আইনত অপরাধ। কোনো কাউন্টিং এজেন্টকে যতক্ষণ না গণনা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু অ্যারেস্ট করা যায় না। এবং পুলিশ কি করলেন, মানে এই আপনার তৃণমূল সরকারের দলদাস পুলিশ আপনার ভোট গণনা কেন্দ্রের ভেতর থেকে সেই 2 জন প্রতিবাদকারী ভারতীয় জনতা পার্টির এজেন্টকে কিন্তু গ্রেপ্তার করলেন। এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আজকে সমস্তটাই আপনাদের সাথে আলোচনা করলাম, ব্যাখ্যা করলাম। আমি আপনাদের সামনে যেই ব্যাখ্যাগুলো এতক্ষণ ধরে তুলে ধরলাম, ঠিক না ভুল আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।